এই বিষয়ে একটু পর্যবেক্ষণ জানতে চাইব। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাই। আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? জি স্যার, একটা প্রশ্ন ধরেন সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নটা আমি গতকালকে থেকে খেয়াল করছি যে ভারত পাকিস্তান কাশ্মীর ইস্যুতে যুদ্ধে জড়ালো, যুদ্ধটা কত বড় হবে বা কখন থামবে সেটি একটা আলোচনা, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন যে এই যুদ্ধের ফলে বাংলাদেশ কি কোনোভাবে প্রভাবিত হবে? বাংলাদেশে কি এর কোনো ইম্প্যাক্ট পড়বে বা পড়ছে? আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে বাংলাদেশ তো খুব ক্লোজ একটা বর্ডার শেয়ার করছে ভারতের সাথে। ভারতের সবচাইতে বড় যেই সীমান্ত বর্ডার রয়েছে সেটা বাংলাদেশের সাথে। এবং আমরা গতকালই কিন্তু লক্ষ্য করেছি যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উনি বলেছেন যে কুড়িগ্রাম, খাগড়াছড়ি বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিং করার চেষ্টা করা হচ্ছে এবং শতাধিক লোককে বোধহয় পাঠানো হয়েছে। জি, বিজেপি অনেকেই জিজ্ঞাসাবাদ করেছে, আইডেন্টিটি চেক করার চেষ্টা করছে। তা এই ধরনের সিচুয়েশন গুলো কিন্তু হতে থাকবে বা ঘটতে থাকবে। এখানে মূলত যেটা হচ্ছে যে 5ই অগস্ট পূর্ববর্তী যে রেজিমে ছিল সেখানে ভারতের সাথে এক ধরনের সম্পর্ক আমরা মেনটেন করে গেছে। তা এখন বর্তমান যে সিচুয়েশনটা বিরাজ করছে তারা খুবই ক্লোজ একটা নেইবার আমাদের। সেখানে বিভিন্ন ধরনের পোক করা বা বিভিন্ন ভাবে বাংলাদেশকে একটা চাপে ফেলার একটা চেষ্টা থাকবে। কারণ ভারত নিজেও খুব ভালো করে অবগত যে মায়ানমার সীমান্তে আমাদের আরাকান আর্মি করতে গিয়ে এক ধরনের একটা চাপ বা সেখানে কিছু ধরনের নেগোসিয়েশন, হিউম্যান করিডোরের বিষয়গুলো কিন্তু রয়েছে। এই সীমান্তবর্তী অন্যান্য জায়গায় বাংলাদেশ এই ধরনের একটা সমস্যা তো ফেস করবে। এছাড়া অর্থনীতির দিক থেকে যদি আমরা দেখতে চাই, যে আমরা গতকালই দেখেছি যে বিশাল একটা বিমানের যে শিডিউল বিপর্যয় হয়েছে, তো সেখানে অনেক বাণিজ্যিক বিমানও রয়েছে, যার ফলশ্রুতিতে এটার একটা এই বিমানের এই ধরনের শিডিউল বিপর্যয়ের কারণে পণ্যের দাম বৃদ্ধি এবং পণ্যের সহজলভ্যতার উপর তো অবশ্যই একটা প্রভাব পড়বে। এছাড়াও আমাদের শেয়ার বাজারে যেটা আমরা দেখেছি, শেয়ার বাজারের সূচকের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের দর পতন হয়েছে গতকাল, এবং এই অবস্থা বিরাজ করলে অব্যাহতভাবে সেই দর পতনেরও একটা কিন্তু লক্ষণ রয়েছে। আমরা এমনি বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। 5ই অগস্ট পরবর্তী গণঅভ্যুত্থানের যে সরকার, তারা চেষ্টা করছে বিভিন্ন ভাবে সেই সমস্যাগুলো সমাধান করতে। কিন্তু এই দক্ষিণ এশিয়ায় বা এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলই বলবো, কারণ চীনও কিন্তু পাকিস্তানের সাথে ইতোমধ্যে যুক্ত হয়ে গেছে। এছাড়া আমরা ইরানের বিষয়টা দেখছি, তো টার্কি এক ধরনের যোগাযোগ করছে, রাশিয়া, ফ্রান্স তারাও আস্তে আস্তে বিভিন্ন ধরনের কমেন্ট স্টেটমেন্ট করছে। সারা বিশ্বই কিন্তু কম বেশি এই জায়গাটা জড়িত হয়ে যাচ্ছে। ফলে আমাদের যেই জিনিসগুলো আমরা আমদানি নির্ভরতা রয়েছে, সেখানে আমাদের এই ডলার রেটের ফ্লাকচুয়েটের কারণে এক ধরনের সমস্যা তো আমরা দীর্ঘদিন ধরেই পড়েছি। তা এখন নতুন করে এই বিষয়টা আমাদের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে একটা বিরাট প্রভাব রাখবে, এটা খুব স্বাভাবিক। আর এছাড়াও সীমান্তের যে জায়গায় আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা উনি প্রথমেই বলেছেন যে এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশেরও একটা পূর্ব প্রস্তুতি বা যুদ্ধে না জড়ালেও একটা ডিফেন্স মেকানিজমের জায়গায় প্রস্তুতি থাকা উচিত। তো সেই জায়গায় আমরা দেখেছি যে বাংলাদেশ কিছু প্রস্তুতি গ্রহণ করেছে, এবং যেটা অবশ্যই সমীচীন। কারণ এয়ার স্ট্রাইক বা যে কোনো ধরনের উস্কানিমূলক কিছু ঘটার কিন্তু সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না। ফলে এয়ার ডিফেন্স সিস্টেমটাকে বিশেষ করে এখানে শক্ত রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে ভারত যদিও প্রথম আক্রমণ করেছে, কিন্তু স্থল যুদ্ধে তারা খুব বেশি জড়িয়ে পড়বে বলে আমার আপাতত মনে হচ্ছে না। কারণ তাদের যে সৈন্য সংখ্যা সীমান্তে তারা ডেপ্লয় করে রেখেছে আগে থেকে। আমরা লাদাখ সীমান্তে গতকাল দেখেছি কিন্তু চীন তার সেনা সংখ্যা অনেক বৃদ্ধি করেছে। ফলে এটা যদি বাংলাদেশের সীমান্তে স্থলযুদ্ধের দিকে যায় বা পাকিস্তান সীমান্তে সে প্রবলভাবে আক্রমণে যায়, আমরা জানি যে প্রায় 3 গুণ সোলজারের দরকার হয়। সেখানে তার এই বিরাট বর্ডারকে অরক্ষিত রেখে এই ধরনের কোন কর্মকাণ্ডে হয়তো আপাতত যাওয়ার তার সুযোগ কম। আর বিশ্বের যারা গ্লোবাল পাওয়ার, তাদের তো একটা দৃষ্টি রয়েছে
মূলত আপাতত যেটা মনে হচ্ছে এই এয়ার স্ট্রাইক কেন্দ্রিক এবং স্থলে ছোটখাটো গোলাগুলি বা হামলা পাল্টা হামলা এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকার আহ বিষয়টাই হয়তো বেশি বা মনে হচ্ছে যে এই ধরনের ঘটনাই ঘটবে। তবে এটা খুব সহসা যে 2-1 সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যাবে সেটা মনে হচ্ছে না। আমরা দেখলাম যে কখনোই কিন্তু যুদ্ধ পরিস্থিতি হয় নাই এবং ভারত পাকিস্তান লিটারেলি যুদ্ধে জড়ালো 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে। তো এই 53-54 বছর পরে এসে কেন এই ইস্যুটি সত্যি যুদ্ধটা হলো? এইখানে পাকিস্তানের প্রতি ভারতের যে বিদ্বেষটা, সেটি কি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন যেটা হলো গত বছরের 5ই আগস্ট তার সঙ্গে কোনো না কোনোভাবে দূরবর্তীভাবে হলেও যুক্ত? সেইভাবে সরাসরি আসলে সম্পৃক্ততাটার কথা বলা মুশকিল, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে ভারতে এখন বিজেপি সরকার প্রায় 11 বছরের অধিক সময় অবস্থান করছেন এবং বিজেপি সরকারের আমরা জানি যে তারা ধর্মীয় কার্ডটা খুব বেশি ইউজ করে। তো এই ক্ষেত্রে যখন তাদের জনপ্রিয়তা কমে যায় বা এই ধরনের সিচুয়েশন হয়, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের বিষয়গুলো ঘটে থাকে। আর এছাড়াও যেটা হচ্ছে যে ভারতে আমরা দেখেছি যে পূর্বেও তারা বিভিন্ন ধরনের কিন্তু অর্থনৈতিক তাদের যে একটা চাপ, একটা বড় ধরনের বেকারত্বের সমস্যা রয়েছে, বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যার মধ্য দিয়ে কিন্তু তারা যাচ্ছে। এই যে এই সিচুয়েশনটার মধ্যে এটা কিন্তু এই ধরনের ঘটনাগুলো তারা ঘটে থাকে, অতীত আমরা দেখেছি। তো সেই জায়গাটাই হচ্ছে যে একটা নিজের অবস্থান, কারণ যে জায়গাটায় হামলাটা হয়েছে সেই হামলাটার ক্ষেত্রে আমরা দেখেছি যে তার খুব নিকটবর্তী জায়গায় কিন্তু ক্যান্টনমেন্ট ছিল এবং ভারতের যে 11 লক্ষের বেশি যে সৈন্যের যে সক্ষমতা, তার 5 লাখের মতোই কিন্তু সেই পেহেলগাম বা সেই কাশ্মীর কেন্দ্রিক জায়গায় আপনার ডেপ্লয়। তা এখানে নিরাপত্তা বিশ্লেষকরা প্রাথমিকভাবে বলছেন যেটা বড় ধরনের ভারতের একটা ইন্টেলিজেন্স ফেইলিং, যেখানে ভারতের মতো যেখানে শক্ত গোয়েন্দা সংস্থা রয়েছে এবং তারা এই জিনিসটা খুব ভালোভাবে সবসময় খেয়াল রাখে। তো এই ধরনের একটা ঘটনা ঘটাটা খুব স্বাভাবিক না। তারপরেও ঘটনা ঘটে যায় এবং এখানে আমরা দেখেছি যে এই অপারেশনটার নামও দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। সেখানে প্রাথমিকভাবে যে হিন্দু ধর্মাবলম্বী তারাই শাহাদাত বরণ করেছে আমি বলবো, এবং মৃত্যু হয়েছে তাদের। এবং আমরা একজন মুসলিমকে পরবর্তীতে দেখেছি যে তাদের সহায়তা করার জন্য কিন্তু তিনিও নিহত হয়েছেন। তো এই যে সার্বিক পরিস্থিতিটা সেখানে বিরাজ করছে, এখানে অরুন্ধতী রায়ের সাম্প্রতিক যে কমেন্ট গুলো সেগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক, যে এই যুদ্ধটা মূলত দুটো দেশের সরকারের মধ্যে তাদের কিছু ইগো, তাদের কিছু ভেতরের যে অদক্ষতা, অক্ষমতা, অর্থনীতির যে বিপর্যস্ত অবস্থা, সেই জিনিসগুলোকে ঢাকার জন্য এখানে পিপল টু পিপল কন্ট্যাক্টে দুটো দেশের মধ্যে কিন্তু সেই দ্বন্দ্ব বা বিরোধের জায়গাটা অতটা তীব্র না যতটা সরকারগুলোর মধ্যে তীব্র। এই একই বিষয় কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশের ক্ষেত্রে। তা আমাদের সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়াতে যেটা ইউরোপে সম্ভব হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ল্যাটিন আমেরিকাতে সম্ভব হয়েছে, আমরা কিন্তু দক্ষিণ এশিয়াতে একেবারে পিপল টু পিপল কন্ট্যাক্ট যেটা রাষ্ট্রগুলোর মধ্যে, সেই জায়গাটা আমরা স্থাপন করতে পারিনি। মূলত আমাদের ডিপ্লোমেসির সম্পর্ক বা মূল সম্পর্কের জায়গাটা সরকার কেন্দ্রিক, এবং সরকার পাল্টে গেলে সেই সম্পর্ক অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। তো এই বিষয়টা আশু পরিবর্তন প্রয়োজন। এটা আমরা ভারতের বিভিন্ন মিডিয়া বা পাকিস্তানের সাথে যখন কথা হয় বা চায়না কিন্তু একই বিষয়, যে সেখানে প্রত্যেকটা জায়গায় আমরা যদি পিপল টু পিপল কন্ট্যাক্ট স্থাপন করতে ব্যর্থ হই, তাহলে এই ধরনের ঘটনা সবসময় ঘটতে থাকে। কারণ সরকারগুলো অনেক ক্ষেত্রে সাধারণ জনগণকে মিসগাইড করে এবং তাদেরকে বিভিন্ন ধরনের তথ্য বা উপাত্ত দিয়ে এই জিনিসটাকে আপনার অন্য খাতে প্রবাহিত করে, যার ফলশ্রুতিতে একইভাবে আমরা দেখছি যে ভারত তার এক ধরনের তথ্য উপস্থাপন করছে, পাকিস্তানও তথ্য উপস্থাপন করছে, এবং এই বিরোধ বা দ্বন্দ্বটাকে জিয়ে রাখার যে প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা মানুষের পিপল টু জনগণের সঙ্গে জনগণের সম্পর্কটা বাড়ালে এই উত্তেজনাটা অনেকটা কমবে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।